বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক এবং ইতিহাসবিদ নুরুল কবির, যিনি সত্য কথা বলার জন্য সবার কাছে প্রিয়। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায় সত্য এবং সাহসী কথা বলবার জন্য। প্রথমে আমরা একটু বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই। উনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। বিদেশ থেকে অনেক চিকিৎসকরা এসেছেন। প্রধান উপদেষ্টা গত সন্ধ্যায় তাকে দেখতে গেছেন। তার আগের দিন তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর প্রধান, তারা দেখতে গেছেন। ওনাকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে এবং রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা ওনাকে দেয়া হচ্ছে। সব মিলিয়ে রাজনীতিতে যে একটা পরিবেশ বা আবহ তৈরি হয়েছিল নির্বাচনকে সামনে রেখে, সেটা এখন অনেকটাই থমথমে একটা অবস্থার মধ্যে বিরাজ করছে। যদি নির্বাচন কমিশন বলছে যে তারা আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করবে, একই সঙ্গে এই বার্তাও তারা দিয়েছে যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে করা অত্যন্ত চ্যালেঞ্জিং। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে বেগম জিয়াকে কেন্দ্র করে যে সংকট তৈরি হয়েছে, ওনার এই সংকটটা কেটে উঠবার পরেই আসলে তফসিলটা ঘোষণা করা উচিত। যদিও তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে, কিন্তু ওনারা মনে করেন যে বেগম জিয়া সুস্থ এবং এটাকে কেন্দ্র করে যে এক ধরনের থমথমে অবস্থা, সেটা কেটে উঠবার পরে আসলে তফসিল ঘোষণা করা উচিত। তো আমি আপনার কাছে সব মিলিয়ে শুনতে চাই মিস্টার নুরুল কবির। ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ দীর্ঘদিন থেকেই। এই অসুস্থতার পেছনে বয়স যেমন একটা কারণ, তার উপর দিয়ে তার আগের রেজিম যে সমস্ত মনস্তাত্ত্বিক নিপীড়নমূলক কাজকর্ম করেছে, সেটাও তার জন্য কিছুটা দায়ী। কিন্তু মানুষ মরণশীল। আমরা আশা করি যে উনি সুস্থ হয়ে উঠবেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মরণশীল মানুষ যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন, সেটা বেদনার। যিনি মৃত্যুবরণ করেন না কেন, এবং পরিণত বয়সে মৃত্যুবরণ করার মধ্যে মানুষ মরে গেল কেন, সেটা হিসাব করার চাইতে তার জীবনের অর্জন, তার জীবনের পারিবারিক জীবনের বাইরে যে সামাজিক, রাজনৈতিক, জাতীয় জীবন কিংবা আঞ্চলিক আন্তর্জাতিক জীবন, সেখানে তার অবদান কী, সেইটাই মূল্যায়ন হবার কথা। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের অপরাপর রাজনীতির তুলনায় ধরুন গত কয়েক দশকের মধ্যে তিনি এমনি এগিয়ে আছেন। সেই অর্থে তিনি নিঃসন্দেহে তার যারা শুভার্থী, এমনকি যারা নিরপেক্ষ বিশ্লেষক, তারাও তার জীবনকে একটা সফল জীবন হিসেবেই দেখবেন। তো সেইটার সঙ্গে তার যে সম্পর্ক, সেটা হলো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উন্নয়নের সঙ্গে সম্পর্ক। সেই প্রক্রিয়ায় চিন্তা করলে বাংলাদেশে এই মুহূর্তে একটা জাতীয় নির্বাচন প্রয়োজন। তার অসুস্থতার সঙ্গে আমি মনে করি না যে সেই নির্বাচনের শিডিউল পেছানোর কোনো সম্পর্ক থাকতে পারে, কারণ তিনি তো বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনই চেয়েছিলেন বা চান। তো সেই ক্ষেত্রে মানুষের জন্মমৃত্যু অসুস্থতার সঙ্গে এটা সম্পর্কিত হতে পারে না, কারণ একদিকে একজনের ব্যক্তির মৃত্যু, তিনি যত বড় মানুষই হন না কেন, আমাদের চাইতে যত বড়ই হন না কেন, অন্যদিকে একটা গোটা রাজনৈতিক ব্যবস্থার অবস্থাই বরং খুব থমথমে এখন। সেই থমথমে অবস্থা থেকে একটা উন্নততর জায়গায় পৌঁছাবার জন্যে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচিত জাতীয় সংসদ এবং সরকার দরকার। আমরা জানি যে যারা বলেন যে আপনি সহ যারা বলেন যে নির্বাচন হবে না বা হওয়ার সম্ভাবনা দেখছেন না, অন্তত আমি অনেকটা হলেও সেটা কার্যত নির্বাচন নয়, ভালো নির্বাচন, যেহেতু আমাকে মেনশন করলেন, আমি সবসময় বলছি। হ্যাঁ, আপনার বলতে হবে না, আপনারটা আমি মনোযোগ দিয়ে শুনি। সেটা হচ্ছে যে আপনি তো নির্বাচন হবে না পক্ষের লোক না। আপনি বলছেন যে নির্বাচনটা হওয়া দরকার, কিন্তু যেই উপাদানগুলি সক্রিয় থাকলে সময় মতো এবং সুষ্ঠু একটা নির্বাচন হতে পারে, তার অনেক বাধা বিপত্তি আপনি দেখতে পাচ্ছেন। আমার অনুমান যে এই বাধা বিপত্তি আরও দূর হবে এবং নির্বাচনের কোয়ালিটিটা কীরকম হবে সেটা নির্ভর করবে সরকার এবং নির্বাচন কমিশন এবং রাষ্ট্রীয় প্রশাসনের উপর। কিন্তু নির্বাচনটার হওয়ার জন্যে মূল যেই সব স্টেক হোল্ডারদের সহমত হওয়া দরকার। ছোটোখাটো কেউ দোল্লামনতার ভেতরে থাকলেও
আপনার মূল স্টেক হোল্ডাররা সবাই নির্বাচনের পক্ষে। এরকম একটা পরিস্থিতিতে নির্বাচনকে বানচাল করবার চেষ্টা যাদের আছে, শেষ পর্যন্ত তাদেরকে এত বড় ধরনের দায় নিতে হবে, আমার ধারণা তারাও আরও কিছুদিন পরে নিষ্ক্রিয় হয়ে পড়বে। সেই ক্ষেত্রে কালকে একটা রিটও হয়েছে হাইকোর্টে, যদিও খুব অখ্যাত একটা রাজনৈতিক দলের একজন। সেটা যাই হোক, আপনি তফসিল যখন পেছানোর বলেন জন্য। যে বাধা বিপত্তি আছে, স্থগিত অবশ্যই করবার বাধা জন্য। বিপত্তি আছে, বাধা বিপত্তি আছে। পর্দার অন্তরালের নানান ধরনের রাজনৈতিক খেলোয়াড়রা আছে, দেশি বিদেশি নানান শক্তি তৎপর আছে। কিন্তু আমি মনে করি যে এত বড় একটা গণঅভ্যুত্থান, যেটার জন্য যে সমস্ত কারণে হয়েছিল, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদ এবং সরকার গঠন করা জনপ্রতিনিধিত্বমূলক। সেইটাকে যারা বাধা বিপত্তির মুখে ফেলতে চাইবে, আবার মুখে গণঅভ্যুত্থানের জয়গানও গাইবে, বরং তারা দেখা যাবে যে এরকম কোনো রাজনৈতিক দুর্ঘটনা যদি বাংলাদেশ কবলিত হয়, তার জন্য দায় দায়িত্ব তাদের ঘাড়ে যেভাবে পৌঁছবে, এবং ষড়যন্ত্রকারীরা সাধারণত বুদ্ধিমান হয়, তাদের এতটুকু বুদ্ধি একসময় উদয় হবে যে যখন দেখবে যে এই নেতিবাচক তৎপরতা থেকে তাদের সরে আসা দেশের জন্যই শুধু নয়, নিজেদের জন্য মঙ্গল। ফলে আমি এখনও পর্যন্ত আশাবাদী একটা বাংলাদেশ একটা নির্বাচনের দিকে এগোচ্ছে। এটা কেন বলছি যে নির্বাচন হলেই একটা দেশে বা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, এটা মনে করবার কোনো কারণ নাই। কারণ দেশ ঠিক হওয়ার জন্য আরও অনেক ধরনের উপাদান দরকার পড়ে, সেগুলো যে এই মুহূর্তে বিকশিত হচ্ছে তা নয়। কিন্তু আপনি লক্ষ্য করুন, আমি যদি একটা ফ্যাক্টরসের কথা বলি, এই সরকারের 1.5 বছর প্রায় হয়ে গেছে। আমরা গত সপ্তাহের যদি বিশ্ব ব্যাংকের একটা রিপোর্ট দেখি, আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আপনার ইনকাম ইনইকুয়ালিটি, আয় বৈষম্যের যে অর্থনীতি চালু আছে, সেইটাকে এই সরকার একটা জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে গঠিত সরকার। সেই সরকার আয় বৈষম্য কমানোর জন্য এমন কোনো পদক্ষেপই গ্রহণ করতে পারেনি যা আপনার এই প্রবণতা ঘুরে দাঁড়াবে। উল্টো আমরা দেখলাম এটারও এই 1.5 বছর আরও বেড়েছে। এই মুহূর্তে সরকার বা বিশ্ব ব্যাংকের সমীক্ষা অনুযায়ী 6,20,00,000 লোক দারিদ্র ঝুঁকির মধ্যে রয়েছে, তাদের জীবন ভালনারেবল অবস্থায় পৌঁছেছে। এইরকম একটা অবস্থা, কিন্তু তার জন্য সরকারকে কোথাও জবাবদিহি করতে হচ্ছে না। এমন কোনো রাজনৈতিক নির্বাচিত প্রতিনিধিত্বমূলক প্ল্যাটফর্ম নাই যেখানে তাদেরকে অন্তত 2 মাসে একবার একসাথে পাওয়া যাবে এবং বিশ্বাসযোগ্যভাবে তাদেরকে প্রশ্ন করতে পারবে এটার কারণ কি। এরকম বিভিন্ন সেক্টরে নানান ধরনের, যেমন ধরুন বাংলাদেশের এই আন্দোলন সংগ্রামের পেছনে দুর্নীতি একটা বিরাট কারণ ছিল, দুর্নীতির বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই সমাজের পুরনো দুর্নীতির, আপনার বড় বড়দের দুর্নীতি, সেগুলোর প্রথম দিকে কিছুটা থমকে দাঁড়ালো। এখন বাংলাদেশ এখানে অবস্থা, যারা ক্ষমতার সর্বোচ্চ পাওয়ারফুল লোকরা, উপদেষ্টাদের অনেকের নামে নানা ধরনের দুর্নীতিপরায়ণ ট্রানজ্যাকশনসের খবর বেরোচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো এই দুর্নীতিগ্রস্ততার কথা বলুন, আর নতুন নতুন উপদ্রব কিছু শুরু হয়েছে, যেমন ধরুন, বা সে পুরনো উপদ্রব নতুনভাবে বিকশিত হয়েছে। আমরা আওয়ামী লীগের 18 বছরের আপনার রাজত্বকাল দেখেছি যে পুলিশরা এক ধরনের যেটাকে বলে ঢালাওভাবে আসামি করে, হাজার হাজার লোককে কোনো একটা মামলার আসামি করে তারপর মামলা দায়ের করত, এবং ওই যে নাম না দিয়ে কয়েক হাজার বেনামি লোককে ঢুকাবার জন্যে যে আসলে বদউদ্দেশ্য থাকতো, সেইটার প্রধানত পুলিশকে যেভাবে করাপ্ট করে ফেলেছিল, এই পুলিশ মামলা বাণিজ্যের মধ্যে জড়িত ছিল। এই যে আওয়ামী লীগ ধরার নামে গত 1.5 বছর এরকম হাজার হাজার ঠিক আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিল না এমন মানুষদেরকেও, তাদের মধ্যে বিত্তবান থেকে শুরু করে গরিব মানুষ আছে, তাদেরকে মামলা দিয়ে দোষর বলে, ফ্যাসিস্টদের দোষর বলে তাদেরকে মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে যারা যারা
বেইল পান, তাদের অনেকের সঙ্গে কথা বলে আমরা ভেতরে জেলের ভিতরে কি চলছে সেগুলো দেখে যেগুলো জানি সেটা তো শিউরে উঠবার মতন। তারা একটা নতুন জিনিস তৈরি করেছিল আওয়ামী লীগ, বেইল পাওয়ার পরেও বেইল দিবে কিনা সেটা অ্যাটর্নি জেনারেল অফিসকে একসময় ফোন করতো। এখন এটা প্রায় প্রাতিষ্ঠানিক রূপ পরিগ্রহণ করছে যে অবজারভেশন বলে একটা পিরিয়ড। এটা ধরে নিয়েছে যে মামলা আপনার 2টা মামলা থাকলো, 3টা মামলা থাকলো, বেল হয়ে যাওয়ার পরে তার যে বেআইনিভাবে জেলের মধ্যে অপেক্ষা করায়, বিভিন্ন ডিসিদেরকে ফোন করে জেল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অন্য কোনো নতুন মামলা আসছে কিনা। এইটা করতে গিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত বেল হওয়ার পরে জেলে আটকে রেখেছে, এরকম ঘটনা আছে। তো এই রকম এটা তো একটা নৈরাজ্য এবং দুর্নীতি একত্রিত হয়ে একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছে। অথচ এই সরকারকে জবাবদিহি করবার কোনো জনপরিসরে এই মিডিয়া টিডিয়া ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি না। সব কারণে আমি মনে করি নির্বাচনের মাধ্যমে মামলার প্রসঙ্গে যেহেতু আপনি তুললেন, দুটো মামলা কেন্দ্রিক আলোচনা একটু বাড়াতে চাই আমি। একটা হচ্ছে যে অনেক সাংবাদিক এখন জেলে আছেন, নানা অভিযোগ, কিন্তু তাদের জামিনও হচ্ছে না, এবং প্রায় সব মামলাই হচ্ছে মার্ডার কেস। অন্যদিকে আরেকটি মামলা যেটা অত্যন্ত আলোচনা, এর মধ্যেই আইসিটিতে কিছু মামলা, একটি মামলা শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর, আরেকটি প্লট দুর্নীতির মামলা আপনি জানেন পূর্বাঞ্চলে। সেখানে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য, এমনকি তার বোনের কন্যা, শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকী, যিনি যুক্তরাজ্যের নাগরিক, সেখানকার ল মেকার, সেখানে মন্ত্রীর মর্যাদাও ছিলেন, সিটি মিনিস্টার ছিলেন একসময়, তাকেও দণ্ড দেওয়া হয়েছে। সো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি দুটোই একটা করে রেসপন্ড করার চেষ্টা করছি। 1 নম্বর হচ্ছে যে সাংবাদিক বুদ্ধিজীবীদের একটা বিরাট অংশ, যারা বিশেষত যারা বিগত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে, তাদের অনেকের বিরুদ্ধেই হত্যা মামলা দায়ের করা হয়েছে। আবার খুব ঘনিষ্ঠভাবে কাজ করে নাই, সমর্থক হিসাবে, আওয়ামী লীগের সমর্থক হিসেবে, সহানুভূতিশীল হিসেবে পরিচিত ছিল, এমন অনেকের বিরুদ্ধে এই ধরনের মামলা দায়ের করা হয়েছে। আমরা বিভিন্ন সময় ব্যক্তি হিসেবে, প্রতিষ্ঠান হিসেবে, সম্পাদকীয় লিখে, এমনকি আমি যেই সংগঠনের এই মুহূর্তে সভাপতি, এডিটর্স কাউন্সিল, সেই সংগঠনের পক্ষ থেকে অতীতে এই ধরনের মামলাগুলো সম্পর্কে আমাদের উদ্বেগ প্রকাশ করেছে এবং আমরা দাবি করেছি যে এগুলি প্রত্যাহার করা হোক। এইসব দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী পরিষ্কারভাবে জনপরিসরে, জনসমক্ষে এই ধরনের মামলাগুলো প্রত্যাহার করার তারা করবেন এবং এগুলোকে সক্রিয় করবেন না, এরকম কথা দিয়েছেন। আমার কথা হচ্ছে যে সক্রিয় করবেন না এটা হয়তো কথা রেখেছেন, কারণ তাদেরকে অনেককে যারা এখনও গ্রেফতার হন নাই অথচ এই মামলা নিয়ে ঘুরছেন, তাদেরকে আপনার গ্রেফতার করে নাই, কিন্তু তাদের ফ্রিডম অফ মুভমেন্ট সমাজে অনেক কমে গেছে। তারা এমনকি চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন পড়লে তাদেরকে আটকে দেওয়া হয় এয়ারপোর্টে। আমাদের কথা খুব পরিষ্কার, একটা সরকার যে অতীতের সর্বনাশা, দুর্নীতি, দুরাচরণ এবং অগণতান্ত্রিক এই মামলাবাজির বিরুদ্ধে সব অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তার আমলে এই যে মানুষগুলি তারা যদি সত্যিকার অর্থে খুনের সঙ্গে দায়ী থাকতো, তাহলে খুনের মামলা হতো, সচল হতো, মামলা হিসাবে এটা এগোতে থাকতো। এই সরকারের সদস্যরা পরিষ্কারভাবে জানে যে খুন অর্থে যেই ধরনের ক্রিমিনাল কেস হয়, সেই ধরনের আপনার ফৌজদারি অপরাধ এরা করেন নাই, অথচ তাদেরকে সেই মামলাগুলোর অধীনে এখনও পর্যন্ত গ্রেফতার করে রেখে, কাউকে জেলে পুরে রেখে, কাউকে প্রায় গৃহবন্দী অবস্থায় রেখে যে অবিচার করছে, এই অবিচার প্রতিষ্ঠা করবার জন্য এই দেশে 1500 মানুষকে জীবন দেয় নাই, কিংবা আপনার 20,000 এই ছেলে মেয়ে তাদের পঙ্গুত্ব বরণ করে নাই। ফলে আমি তো মনে করি যে এই সরকার ঠিকমতো বুঝতে পারছে না যে আন্দোলনের মধ্য দিয়ে তারা প্রতিষ্ঠিত হয়েছে, যে রক্তাক্ত সংগ্রামের উপর দাঁড়িয়ে তারা এখন মন্ত্রিত্ব করছে, সেইটার যে গণতান্ত্রিক স্পিরিট,
চেতনা, সেইটা তারা যদি অনুধাবন করতে পারত, তাহলে এই ধরনের মামলা হামলার মাধ্যমে এই সাংবাদিক বুদ্ধিজীবী তাদেরকে হ্যারাস করতো না। আমি মনে করি দেশের স্বার্থে আপনার ওই গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ন্যূনতম সম্মান দেখিয়ে আপনার এদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার যে প্রতিশ্রুতি, সেটা সরকারের বাস্তবায়ন করা উচিত। দ্বিতীয়ত, যে পূর্বাঞ্চলের যে প্লট কেলেঙ্কারি আওয়ামী লীগের, সেইখানে বিশেষত শেখ রেহানার কন্যা বিদেশি নাগরিক টিউলিপ সিদ্দিকীকে অন্তর্ভুক্ত করে তাকে শাস্তি দেওয়া একটা অত্যন্ত, আমি বলি যারা এই মামলা পরিচালনা করেছে, যারা এই মামলার রায় দিয়েছে, তারা অত্যন্ত অন্যায় একটা কাজ করেছে। এ কারণে যে এই মামলার কেসে যারা যারা ওইখানে অন্যায়ভাবে আইন ভঙ্গ করে প্লট নিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করে, আমি মনে করি তাদের শাস্তি হওয়া দরকার, বিশেষত যখন রাজনীতিকরা এটা করেন। কারণ রাজনীতিকরাই নানা ধরনের বিশৃঙ্খলা দূর করবার কথা, অন্যায়ের বিরুদ্ধে একটা সুন্দর পরিস্থিতি তৈরি করবার কথা, আর সেখানে তারাই যদি এগুলি করেন, তাদের শাস্তি ডবল হওয়া উচিত। প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা, এটা আইসিটির মামলা না, কিন্তু এটা একটা দায়রা জজ আদালতে। তো সেখানে আমি মৃত্যুদণ্ডেরটা উল্লেখ করেছিলাম, আগেরটা মৃত্যুদণ্ডের। তা আমি মনে করি যে টিউলিপ সিদ্দিকী ছাড়া যাদের যে শাস্তি হচ্ছে, শাস্তি তাদের প্রাপ্য। সেটা কয় ডিগ্রিতে প্রাপ্য, সেইটার সুযোগ আছে উচ্চ আদালতে আপনার আপিল করবার। কিন্তু যিনি প্লট নেন নাই, তার বিরুদ্ধে অভিযোগটা হলো কি, আপনি লক্ষ্য করেন, এটা অত্যন্ত হাস্যকর অভিযোগ যে একজন তরুণী তার পরিপক্ক রাজনৈতিক খালা এবং প্রায় প্রৌঢ় মাকে প্রভাবিত করেছে এই ধরনের দুর্নীতিপরায়ণ কর্মটির মধ্যে যুক্ত হইতে। এইটা এত বেশি খরা যুক্তি এবং একই সঙ্গে এত বেশি স্ববিরোধী, এর মধ্য দিয়ে তো আদালত এটাও বলতে চাইছে যে টিউলিপের মা এবং খালা এত ভালো মানুষ যে তারা আসলে অন্যায়টা করতে চায় নাই। যুক্তরাজ্য থেকে সে টিউলিপ সেটা করেছে, টিউলিপের প্রভাবে এই কাজটা করেছে, যুক্তরাজ্য থেকে প্রভাব বিস্তার করেছে। আই হ্যাভ নো লাভ লস ফর টিউলিপ। কারণ টিউলিপ বাংলাদেশে যখন আপনার গুণ খুমের ব্যাপারে সারা দেশে তোলপাড় হচ্ছিল, সেইটা যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকবার সময়, যে ব্রিটিশ যে রাজনীতির এবং হিউম্যান রাইটসের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী, ওনার বিবেক অনুযায়ী তিনি এই বাংলাদেশের গুণ খুমের ব্যাপারে কোনো বিরুদ্ধে কোনো ইতিবাচক ভূমিকা রাখবেন কিনা, সেইখানে উনি কোনো সক্রিয়তা দেখান নাই। সেইটা আমি মনে করি অত্যন্ত রাজনৈতিক এবং নৈতিক অপরাধ করেছেন। এ কারণে যে একজন প্রভাবশালী ব্রিটিশ রাজনীতিক হিসেবে সেইটা তার করার সুযোগ ছিল, কিন্তু তার স্বৈরতান্ত্রিক খালার এই প্রশাসনকে সমর্থন করার কারণেই তিনি সেটা করেননি। সেইটা অত্যন্ত নিন্দাজনক কাজ। এইটা যেমন সত্য, একই সঙ্গে তার বিরুদ্ধে বর্তমান সরকার এবং বর্তমান সরকারি প্রশাসন, আইন প্রশাসন যে রায় দিয়েছে, সেইটাও তার বিরুদ্ধে অত্যন্ত একটা খোরা যুক্তি ভিত্তিক অন্যায় আচরণ করেছে। আমরা বেগম জিয়ার অসুস্থতা নিয়ে আলোচনা করছিলাম এবং রাজনীতির থমথমে অবস্থাটা, এই থমথমে অবস্থাটার মধ্যে আরেকটা মাত্রা যোগ করেছে, সেটা হচ্ছে বিএনপির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ইস্যুটি। তিনি আসছেন না কেন, আসছেন এরকম আলোচনা গত কয়েকদিন ধরে হচ্ছে। তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েও তার পরিস্থিতিটা খানিকটা ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। অন্য আরেকটা স্ট্যাটাসেও তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, যারা সহানুভূতি প্রকাশ করছেন, সহমর্মিতা প্রকাশ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন দেশি বিদেশি সবার কাছে। সো যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলটি এই মুহূর্তের জন্যে, ভবিষ্যতে গিয়ে আমরা জানি না অতীতে একই রকম ছিল, সেটাও নিশ্চিত করে বলা যাবে না, বিতর্কের বাইরে না, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে প্রধানতম রাজনৈতিক দলটির প্রধান দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন অসুস্থ, আরেকজন আসতে পারবেন কি পারবেন না দেশে, সেটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা। দেখুন, এটা আসলে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি বা নির্বাচনে এইটা অত্যন্ত একটা সংবেদনশীল বিষয় যে একজন মা অসুস্থ, তার সন্তান আসতে পারছেন না অথবা আসছেন না, এটা হচ্ছে মানবিক দিক। কিন্তু আমি আবারও বলি, জগতে কিছু কিছু পেশা আছে, কিছু কিছু দায় আছে, যেগুলোর সঙ্গে ব্যক্তির কথা চিন্তা করলে হয় না।
ধরুন সাংবাদিকদের জীবনের কথাই বলুন, আমি সাংবাদিকদের জীবনের কথা এই কারণে বলছি, এবং উদাহরণটা দিলেই আমি হয়তো আমাদের দর্শকদেরকে বোঝাতে পারবো। ধরুন শহরের কোথাও যদি আগুন লাগে কিংবা কোনো বিপর্যয় ঘটে, সেই সাহসিক বিপর্যয়ের আশঙ্কায় যারা ক্ষতিগ্রস্ত হতে পারেন বা বিপর্যয়ের কারণে, তারা প্রত্যেকে সেই বিপর্যয়ের স্থান ত্যাগ করে আপন আপন নিরাপত্তার আশ্রয়ে ঘরে ফেরে যেতে পারেন। আবার শুধুমাত্র পেশার কারণেই যখন ওই বিপর্যয়টা তৈরি হয়, একজন সাংবাদিক সংবাদকর্মী তিনি যদি ওই মুহূর্তে নিরাপদ আশ্রয় থেকে থাকতেন, তাকে সেই নিরাপত্তার কথা ভয়ের কথা বাদ দিয়ে সেই ধরনের আগুন লাগা সেই জায়গায় বা বিপর্যয়কর কোনো জায়গায় সেখানে চলে যেতে হয়, কারণ এইটা পেশারই দাবি। যারা রাজনীতি করেন তাদেরও নিশ্চয়ই মা আছে, মায়ের জন্য তাদের প্রাণ কাঁদে, সন্তানের জন্য মায়ের প্রাণ কাঁদে, সেইটা অত্যন্ত ব্যক্তিগত বিষয়। সেই ক্ষেত্রে আপনার যেই বিবৃতিটির কথা বলেছেন, সেই বিবৃতিটা আমি মনে করি তারেক রহমান সাহেবের নামে যেই বিবৃতিটা এসছে, আমি যদি ধরে নিই তারেক রহমান সাহেব এই বিবৃতিটা নিজে রচনা করেছেন অথবা দেখে দিয়ে থাকেন, তাহলে তাকে শুধু ক্ষমা করা যায় এটুকুর কারণেই যে মায়ের অসুখের কারণে হয়তো তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কারণ হচ্ছে ওইখানে দুটো কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। একটা হচ্ছে তিনি আসতে পারছেন না কেন, বলেছেন যে সব কিছু তার নিয়ন্ত্রণের মধ্যে নেই, এবং সেই নিয়ন্ত্রণের মধ্যে নেই কি, তার সেই সব কিছু যে রাজনৈতিক সেটার ইঙ্গিত পাওয়া যায় তার পরবর্তী বাক্যে। কারণ পরবর্তী বাক্যে আছে যে রাজনৈতিক অবস্থা যখন অনুকূল হবে, অনুকূল একটা অবস্থায় উন্নীত হবে, তখন প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাবে, তখন তিনি আসবেন। অর্থাৎ এইখানে 2-3টা ফ্যাক্টর তাদের আমাদের এইটার সঙ্গে বিবেচনা করতে হবে, যে তিনি এখানে আসলে কি রাজনৈতিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আরেকটা বিষয় আছে যে এটা প্রকাশ তিনি করতে পারছেন না, কারণ সুযোগটা অবারিত নয়। প্রশ্নটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে সরকারের দিক থেকে ইতিমধ্যে বারংবার বলা হয়ে গেছে যে তাকে আসবার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা থাকলে সেটা ওনারা নিষ্পত্তি করবেন চাওয়া মাত্র। বলা হয়েছে তার নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করবেন এবং অন্য যে কোনো প্রশাসনিক সমস্যা তারা দেখবেন। তাহলে একজন রাজনীতিক আর কি কারণ তার সামনে উপস্থিত থাকে রাজনৈতিক যে তিনি প্রকাশ করতে পারছেন না। এই অপ্রকাশিত গোপন রাজনীতির বিরুদ্ধে আমাদের বরাবরের অবস্থান। এই কারণে বলছি যে ভারত থেকে ফিরে এসে জাতীয় পার্টির এক নেতা যেদিন বলেছিলেন যে আমরা ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি, কিন্তু এটা বলতে পারবো না তাদের অনুমতি ছাড়া, বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে নাই। কিংবা সরকারগুলি যখন, বিশেষত এই সরকার কতগুলো চুক্তি সম্পন্ন করেছে বিদেশি কোম্পানির সঙ্গে বা বিদেশি রাষ্ট্রের সঙ্গে, এসে তারা বলছে যে আমরা এমন চুক্তির শর্তের মধ্যে একটা আছে, চুক্তির ভেতরে কি আছে এটা জনসমক্ষে প্রকাশ করা যাবে না। এই ধরনের যেই কোনো রাজনীতিক কিংবা কোনো সরকারকে এমন কোনো অধিকার দেওয়া এই গণতান্ত্রিক ভাবনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে বাধ্য, যেখানে সরকার জনপ্রতিনিধিত্বমূলক সরকারকে যদি কখনো এরকম আবদার করতে হয় যে উনি আমাদের দেশটাকে কিভাবে কার সঙ্গে চুক্তিবদ্ধ করছেন, কি শর্তে, সেটা জনগণের কাছে প্রকাশ করার দরকার নাই, সেই রকম সরকার যেমন আমাদের দরকার নাই, সেই রকম আপনি কি আমাকে বলবেন আমি এমন একজন প্রধানমন্ত্রী চাই। এই কথা বলছে এই কারণে, এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল, এই জাতীয়তাবাদী দল যদি নির্বাচন হয় আগামী ফেব্রুয়ারি মাসে, তাহলে সেইখানে মেজরিটি সিট নিয়ে আসবেন বলে মানুষের ধারণা। তো সেই পার্টির অ্যাক্টিং চিফ হিসেবে তারেক রহমান সংসদীয় দলের নেতা এবং প্রধানমন্ত্রী হবেন বলে এইটা পরিষ্কারভাবে হিসেব করা সম্ভব। তিনি যদি বলেন যে তার সব কিছু তার নিয়ন্ত্রণের মধ্যে নাই, অন্যের নিয়ন্ত্রণের মধ্যে আছে, এই অন্যটা কি এবং কারা, এবং যেটা তিনি বলতে পারেন না, তিনি বাংলাদেশের বিপদ সংকুল সময়ে একজন আস্থাভাজন নেতা হতে পারেন না। ফলে এই বিবৃতিটা আমি আবারও বলছি, যদি উনি ড্রাফট করে না থাকেন, যারা করেছেন তাদের কোনো রাজনৈতিক দূরদর্শিতা নাই। আর আমি এইটুকু তারেক রহমান সাহেবকে এইটুকু বেনিফিট অফ ডাউট দিব, যেটা তাকে দেখিয়ে করলেও হয়তো তার মানসিক বিপর্যস্তর কারণে ঠিক মতন আপনার বিবেচনা করতে পারেননি।
এটা হলো বিবৃতির দিক। দ্বিতীয়ত হচ্ছে যে রাজনীতিতে ঝুঁকি থাকবে। বাংলাদেশের মতো রাজনীতিতে তিনি যেই ক্লাস বিলং করেন, পৃথিবীর সব দেশেই আছে, যে তিনি যেই ক্লাস বিলং করেন, পলিটিক্যাল ক্লাস, এই পলিটিক্যাল ক্লাসের কারণে খুন খারাপ এই পর্যন্ত হয়েছে, নির্বাচিত প্রেসিডেন্টদের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। সেইটা তো এই দেশের সাধারণ মানুষ করে নাই, এই দেশের শাসক শ্রেণীর অভ্যন্তরীণ নানান ধরনের ষড়যন্ত্র ইত্যাদির কারণে সংগঠিত হয়েছে। এইটা জেনে শুনেই তো যারা বড় বড় রাজনৈতিক দলের মানুষের নেতৃত্ব গ্রহণ করে, নেতৃত্ব পাওয়ার জন্যে তদবির করে, এমপি হবার জন্যে এহেন কোনো কাজ নাই, করতে পারে না। তো এইগুলোর তো এইটার সঙ্গে ওই যে আমি বললাম সাংবাদিকতা পেশার সঙ্গে যেমন নানান ধরনের ঝুঁকি জড়িত, তেমনি এই দেশের পলিটিক্যাল ক্লাসেরই অতীত কর্মকাণ্ডের কারণে রাজনীতিটাতেও উপরের দিকে যারা থাকেন তাদেরও নানান ধরনের ঝুঁকি নিতে হয়। সেই ঝুঁকির যিনি মোকাবেলা করতে পারেন না, তিনি একজন শক্ত একটা বিপদসংকুল সময়ে একটা দেশকে পরিচালনা করবার জন্য সামনের দিকে নিয়ে যাওয়ার জন্যে যে মানসিক শক্তির প্রয়োজন পড়ে, এই ঘটনার মধ্যে দিয়ে তার উন্নতা খানিকটা হলেও প্রকাশিত হচ্ছে। আমি মনে করব ব্যক্তিগত কারণে এবং রাজনৈতিক কারণে দ্রুততর সময়ের মধ্যে তারেক রহমানের নিজের স্বার্থে এবং তার দলের স্বার্থে তার ফিরে আসা দরকার। আর যদি না আসেন তার দল, ওনার আশপাশের লোকেরা বুঝতে পারছেন না, তার উপর বিশ্বাসযোগ্যতার প্রশ্নটা দুইভাবে উঠবে। একটা হচ্ছে যিনি মায়ের সংকটাপন্ন সময় তার কাছে কোনো অজানা ঝুঁকির জন্য আসতে পারেন না, তাকে সারা দেশের ঝুঁকি মোকাবেলা করার জন্য আমি নেতা মানব কেন? দুই, রাজনৈতিকভাবে যিনি এই ঝুঁকি নিতে পারেন না, যেখানে একটা সরকার এবং সরকারের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট অপরাপর যত ধরনের সংগঠন নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে, তখনও যদি আসতে না পারেন, তাহলে কি তার প্রধানমন্ত্রিত্ব পদ কি বাংলাদেশের মানুষ হিথ্রো বিমানবন্দর থেকে গিয়ে লন্ডনে গিয়ে দিয়ে আসবে? না, এটা হয় না, হতে পারে না, হওয়া উচিত নয়। জি, আমরা যখন নির্বাচন এবং বিএনপি নিয়ে কথা বলছি, ইতিমধ্যেই তফসিল ঘোষণার অনেক আগেই বিএনপি জামাতও কিছু প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি 300 আসনের মধ্যে 237 আসনের প্রার্থিতা ঘোষণা করেছে, স্থগিত করেছে 1-2 আসন, এবং একই সঙ্গে বিএনপি তার মিত্রদের সঙ্গে নানা রকমের সমঝোতার খবরাখবর আমরা পাচ্ছি, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মেরুকরণ, নানা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। ওর সঙ্গে জোট করার চেষ্টা হচ্ছে, আবার উল্টো মেরুতে চলে যাবার প্রবণতাও দেখছি। সব মিলিয়ে আসলে আপনার অবজারভেশন কি? সেটা তো আমাদের গোটা রাজনৈতিক অবস্থার যে, এবং এই মনোনয়নে বা বিএনপির আসলে যতটুকু হয়েছে কেমন হলো বলে মানে এই যে প্রক্রিয়াগুলির কথা বললেন, এরপর আপনার কথার মধ্যে 2-3টা জিনিস আছে। একটা হচ্ছে যে নীতিগতভাবে নৈতিক এবং আপনার ইডিওলজিক্যাল, এই দুইটার ব্যাপারেই কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে যে ইনকনসিস্টেন্সির ব্যাপার আছে। আমি ছোটটা দিয়ে যদি শুরু করি, এনসিপির এক নেতা গতকাল নির্বাচন কমিশনে গিয়ে পরিষ্কারভাবে বলেছেন যে জামাত ইসলামী ইতিমধ্যেই বাংলাদেশে ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম করেছে। তো এটা যে তারা বুঝতে পারছেন, এটা অত্যন্ত সুখবর। কিন্তু তাদের দলের ভেতরে এখনও এই নিয়ে আলোচনা হচ্ছে, তারা জামাত ইসলামের সঙ্গে নির্বাচন ঐক্য করবেন, না বিএনপির সঙ্গে করবেন, নাকি তারা নিজেরা করবেন। তার জামাত ইসলাম যে আপনার ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম করেছে বা রাষ্ট্রীয় পর্যায়ে গোটা জনসাধারণের উপর করবার জন্য প্রস্তুতি নিচ্ছে, এটা নতুন কিছু না, তার রাজনীতিটাই এমন। আর কারণ হচ্ছে তারা শরিয়া আইন দিয়ে রাষ্ট্র চালাতে চান। এবং একই সঙ্গে আমি আপনি যুক্ত করে বললে সংক্ষেপে বলা যাবে যে তাদের ক্যান্ডিডেট কেমন হয়েছে। আপনি চিটাগংয়ের শাহজাহান চৌধুরীর কথাই আপনি মনে করুন, একদিকে পাটোয়ারির যে মন্তব্য, অন্যদিকে শাহজাহান চৌধুরী জামাতের প্রার্থী হিসেবে তার যে বক্তব্য, যদি বলছেন যে তার নির্বাচনী এলাকায় নির্বাচনের সময়কালে কাদেরকে বলছেন, নির্বাচন যারা করবেন তার দলের তাদেরকে উদ্বুদ্ধ করছেন এই কথা বলে যে নির্বাচনের সময়ে বা এই সময়ে গোটা রাষ্ট্রীয় প্রশাসনকে তাদের কথায় উঠতে বসতে হবে, তাদের কথায় মামলা হবে, তাদের কথায় মামলা প্রত্যাহার হবে। এইটা তো যেভাবেই আপনি ব্যাখ্যা করেন না কেন, এর চাইতে ফ্যাসিবাদী তৎপরতা তো হতে পারে না। আওয়ামী লীগের চাইতেও কোনো ডিগ্রিতে তারা বেশি চলে গেছে। তো এখন
যেই তরুণরা এই বিগত একটা অভ্যুত্থানমূলক পরিবর্তনের পেছনে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়েছিল, তাদের যদি রাজনৈতিক আদর্শের এই অবস্থা হয়, সেটা দেশের জন্য খুব খারাপ। আপনি জামাত, আমাদের কাছে খবর আসছে যে উপজেলা পর্যায় পর্যন্ত, আমরা একদম গ্রামের খবর এখনো পাইনি সত্য কথা বলতে গেলে, সেটা হচ্ছে যে একদিকে তার নেতারা বলছে যে জামাত একটা আধুনিক রাজনৈতিক দল, জামাত তারা আধুনিক গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করবে। এমনকি কোনো কোনো নেতা প্রকাশ্যে টেলিভিশনে বলেছেন যে তারা শরিয়া আইনের পক্ষপাতী নয়। হ্যাঁ, কিন্তু তারা যে ডোর টু ডোর ক্যাম্পেইনের মধ্যে পরিষ্কারভাবে লোকদেরকে নানা ধরনের বিভ্রান্তির মধ্যে ফেলছে এবং তাদের একই সঙ্গে মনের আকাঙ্ক্ষার কথা বলছে, তারা শরিয়া আইনের কথা বলছে এবং নির্বাচনে তাদেরকে ভোট দেওয়ার মাধ্যমে ওই লোকগুলির ধর্মীয় জীবনে, আধ্যাত্মিক জীবনে, পরকালে কী কী উপকার হবে এবং তাদেরকে ভোট না দিলে তিনি কীভাবে ক্ষতিগ্রস্ত হবেন, এই সমস্ত কথাবার্তা তারা বলছে। এটা অত্যন্ত বেআইনি এবং আধুনিক রাজনীতিতে এগুলোর কোনো সুযোগ থাকা উচিত নয়, তারা এটা করছেন। আর বিএনপির দিক থেকে আমি শুধু দু তিনটা জিনিস আপনাকে বলবো। তারা নিজেরাই যার যারকে এই পর্যন্ত মনোনয়ন দিয়েছেন, তাদের মধ্যে একাংশ যে যোগ্য নয়, এটা তো বিএনপির বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলগুলির মধ্য দিয়ে দেখা যায়। আর যদি আমি আরেকটু সূক্ষ্মভাবে দেখি, ধরুন কমপক্ষে দুইজনের কথা পাবলিকলি এসছে, যারা একজন পিএইচডি ডিগ্রি জাল হিসেবে প্রমাণিত হয়েছে, আরেকজনের গ্র্যাজুয়েশন ডিগ্রি জাল হিসেবে মামলা হয়েছে। এখন আপনি যদি ব্যাপারটাকে এইভাবে দেখেন যে এরা যদি জনসমর্থনের ভিত্তিতে এমপি হিসেবে বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচিত হন এবং তারা সংবিধানের অধীনে আইন প্রণয়ন করবার অধিকারী হন, এই ধরনের তৃতীয় শ্রেণীর নৈতিকতা নিয়ে এই সমস্ত লোকেরা আপনার আমার জন্য আইন প্রণয়ন করবেন এবং সেই আইন মানতে আমরা বাধ্য থাকব, এর চাইতে দুর্ভাগ্যজনক কোনো কাজ কোনো একটা রাজনৈতিক দল তার এই দেশের চিন্তাশীল মানুষদের উপর চাপিয়ে দেওয়ার চেয়ে অপরাধ এটা হতে পারে না। আমি মনে করি এই সমস্ত নমিনেশন রীতিমতো অপরাধমূলক নমিনেশন। হ্যাঁ, যাদের কোনো নৈতিক কোনো স্ট্যান্ডার্ড নাই, তাদের আইন প্রণয়ন করবার ক্ষমতা থাকা উচিত নয়। এইরকম অনেকগুলো নমিনেশন বিএনপিরও হয়েছে, যাদেরকে নাম উচ্চারিত হলে আপনার মনে কোনো সম্ভ্রমের তৈরি হবে না, হ্যাঁ, কোনো সমীহের কথা তৈরি হবে না এবং এই লোক আইন প্রণয়ন করলে আপনি উপকৃত বোধ করবেন এটা মনে হবে না। তো ফলে এইটা হচ্ছে এই মুহূর্তের শাসক শ্রেণীর যে অন্তর্গত গণতান্ত্রিকতা তারই প্রমাণ। বাট এই কথার অর্থ এই নয় যে তারপরেও আমাদের যে এই সমস্ত লোককে নির্বাচিত করে কি লাভ হবে, কারণ ওই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার এদেরকে জবাবদিহিতার আওতায় আনা তুলনামূলকভাবে এই মুহূর্তে যে সরকার প্রতিষ্ঠিত আছে, যার কোনো জবাবদিহিতা নাই, তার চাইতে সামান্য উন্নততর ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আরেকটা প্রসঙ্গে আমি একটু আপনার মতামত চাইব যে বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য বর্তমান সরকার একটা তদন্ত কমিশন গঠন করেছিল, সেই কমিশন রিপোর্টও দিয়েছে। তো আমি এই রিপোর্ট সম্পর্কে আপনার মতামত শুনতে চাই। দেখুন, এই প্রথম দিন থেকে এই দেশের সব সাংবাদিকের মতো আপনি আমিও এইটা নিয়ে তো সম্পর্কিত, এইটা নিয়ে উদ্বেগ। কিন্তু যেই কমিশনটা এর আগে দুটো রিপোর্ট হয়েছিল, দুটি রিপোর্ট, একটা হচ্ছে হোম মিনিস্ট্রি আর একটা আর্মি নিজেদের ভিতর থেকে করেছিল, যেটা এখনকার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে করেছিল। এই দুটো রিপোর্টই তখন বলেছিল যে তাদের যে টার্মস অফ রেফারেন্স ছিল, যেইটুকু তাদেরকে তদন্ত করবার এখতিয়ার দেওয়া হয়েছিল সেই এবং যেই সময় দেওয়া হয়েছিল, সেই এখতিয়ারের ভিত্তিতে তার যেটুকু পেয়েছে, সেইখানে সিপাহীদের ভিতরে কতগুলি ক্ষোভের কারণে তাদের বিস্ফোরণ ঘটেছে এই পর্যন্ত বলেছে। বলবার পরে কিছু রাজনৈতিক সংশ্লিষ্ট কথাও তাদের রিপোর্ট এসেছিল, যদিও দুইটার একটাও আনুষ্ঠানিকভাবে পাবলিক তারা করেননি পুরো রিপোর্টগুলো। কিন্তু এটা আমরা জানি দুটো কমিটি আরও তদন্ত করে সত্যিকারের সমস্ত ঘটনা উদ্ঘাটন করবার প্রয়োজনীয়তা বোধ করেছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার সেটা করতে দেয়নি। এই সময় সেই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে, এটা অত্যন্ত ভালো কাজ হয়েছিল সেটা আমরা মনে করি।
কারণ এইটার কারণে বহু মানুষের শুধু অফিসার্সদের জীবনেই যায়নি, এই পরবর্তীকালে বহু সৈনিকদেরকে যারা জড়িত ছিল তাদের কিছু সত্যিকারের ছিল, যারা সত্যিকার অর্থে ছিল না তাদেরকেও তাদের প্রায় জীবন বিপন্ন হয়েছে। তারা সারা জীবনের জন্য নানা ধরনের একটা বিপর্যয়মূলক অবস্থার মধ্যে পড়েছেন। তো ফলে এটা হওয়া খুব দরকার ছিল। নিঃসন্দেহে আগের দুটো রিপোর্টের তুলনায় এই রিপোর্টের গভীরতা বেশি, দুটো দুর্বলতা আছে, আমি সেটা আলাপ করছি। হ্যাঁ, একটা সেটাই বরং আগে আলাপ করে নেই। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে দল হিসেবে এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তার উত্থাপন করেছেন এবং তার যথেষ্ট এই শুধু তাই নয়, এই অপারেশনটা, এই ভয়াবহ রাষ্ট্রবিরোধী অপারেশনকে আবার কোঅর্ডিনেট করবার জন্যে তাদেরই একজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই রিপোর্টে এই দাবি করা হয়েছে। এর চাইতে দুর্ভাগ্যজনক একটা ঘটনা একটা স্বাধীন দেশে ঘটতে পারে না। স্বাধীন কথাটা কেন তুললাম? এই কারণে যে তারা নাম প্রকাশ করে নাই, আমি দাবি করব নাম পরিষ্কার করে বলতে, যে এই ঘটনার সঙ্গে একটি বিদেশি রাষ্ট্র পরিষ্কারভাবে বললে যেটা বোঝায় সেটা হচ্ছে ভারত। কারণ এই ভারতের সংশ্লিষ্টতার কথা তখন থেকে আলোচনা হচ্ছিল সমাজের একাংশের মধ্যে, এটার মধ্যে জড়িত ছিল। এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে, অফিসারদের বিরুদ্ধে, একটা জাতীয় সশস্ত্র বাহিনীর অফিসারদের বিরুদ্ধে একই সঙ্গে একটা বর্ডার গার্ড যারা সারা দেশের ফিজিক্যাল সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে নিয়োজিত থাকে, সেইটাকে দুর্বল এবং ধ্বংস করবার জন্যে যদি এই দেশেরই কোনো রাজনৈতিক দল এবং সরকার বিদেশি কোনো সরকারের সঙ্গে জড়িত থাকে, তাহলে সেইটার শাস্তি হওয়া উচিত সর্বোচ্চ। এইটা শিউরে ওঠার মতন, এটা অবিশ্বাস্য যে একটা দেশে নির্বাচিত কিংবা অনির্বাচিত যে কোনো সরকারি কাজ করে কেমনে। তবে এটা একটা দুর্বলতা আছে সিদ্ধান্ত টানবার জন্যে যাদের যাদের সঙ্গে কথা বলবার প্রয়োজন, যেমন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কিংবা যিনি কোঅর্ডিনেট করেছিলেন তার সঙ্গে তদন্ত কমিশনের কথা বলার দরকার ছিল। স্ট্যান্ডার্ড একটা কনক্লুশন ড্র করা সম্ভব না, কারণ তাদেরও রাইট ডিফেন্স আছে এই অভিযোগের। কিন্তু এই কমিশনের ফেইটাল দুর্বলতা হচ্ছে তারা তো পালিয়ে গেছে দেশ থেকে, ফলে তাদেরকে পাবেই বা কোথায়? তার ফলে এটা পুরোপুরি কনক্লুসিভ, এটা এখনো পর্যন্ত মেনে নেওয়া আমার জন্য কঠিন। তবে একটি কথা যারা এটা বলেন নাই তারা, আমরা পুরো রিপোর্ট প্রকাশিত এটা দাবি করি, সেটা হচ্ছে যে এদের মধ্যে যুক্ত বা সংশ্লিষ্ট ছিলেন তখনকার প্রধান সেনাপতি মঈনু আহমেদ। এই বছরের জুন মাসে তিনি নিউ ইয়র্ক থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই কমিশনের সঙ্গে কমিশনের প্রশ্নের উত্তর দিয়েছেন। কেন সেই দিন আপনার সেনাবাহিনী ভেতর থেকে সেনা কর্মকর্তাদের আহ্বান থাকা সত্ত্বেও তারা ভিতরে গিয়ে কোনো অভিযান চালায়নি, তার একটা জবাব তিনি এই কমিশনকে দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে তার কাছে সুস্পষ্ট ইনফরমেশন ছিল বাংলাদেশ সেনাবাহিনী যদি সেইটার এই অপারেশনে চালায় তাহলে ভারত এইখানে ট্রুপস সহ হস্তক্ষেপ করবে এবং সামরিকভাবে হস্তক্ষেপ করবে এবং ট্রুপস ঢুকিয়ে দিবে এবং সহজে সেটা প্রত্যাহার করবে না। এই বক্তব্য রেকর্ড করেছে এই কমিশন আপনার মঈনু আহমেদের কাছ থেকে। এই একজনই মাত্র বড় বড় কর্মকর্তাদের মধ্যে তাদেরকে আপনার পাওয়া যায়নি যাদের এইটা বলেছে। প্রধান সেনাপতির কাছে তো অনেক ধরনের ইন্টেলিজেন্স এজেন্সি তার কাছে ইনফরমেশন দেওয়ার কথা, তাহলে উনি দেশের অন্যভাবে ক্ষতি করেছেন সেটা এক কথা, কিন্তু সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি যদি তার কাছে এই তথ্য থাকে, আবার সেই দেশের সঙ্গে বাংলাদেশের সুষ্ঠু সম্পর্ক গড়ে তুলবার জন্যে অনায়াসে এই সমস্ত অপরাধের প্রায়শ্চিত্ত করবার আগে ভারত রাষ্ট্রের যারা কথা বলে তাদেরকে ব্যাপারও আমি আপনার মাধ্যমে বাংলাদেশের সমস্ত মানুষকে সতর্ক থাকবার কথা বলি। তো এর মধ্যে আরও কিছু কিছু গুরুতর ইনফরমেশন আছে এই তথ্যের মধ্যে, এই কমিশন রিপোর্টের মধ্যে।
যেমন ধরেন একটা আছে এইরকম, আমি যেটুকু ভিতরের খবর পেয়েছি, যে জানবার চেষ্টা করছি যে দল হিসেবে কি করে আপনার এটা জড়িত, বা ভারতের অনুপ্রবেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কটা কীরকম। এই কমিটির ভিতরে যেমন একটা জায়গায় আছে রিপোর্টের মধ্যে যে সকালের দিকে এই ঘটনা শুরু হবার পরে আওয়ামী লীগের একটি দল 20 থেকে 25 জন নেতা কর্মীটার ভিতরে ঢুকেছিল, গিয়ে তারা সেখানে মিছিল করেছে, এবং মিছিল করে যখন বেরিয়ে আসে তখন এই সংখ্যাটা 100 থেকে 150 ছিল। তাহলে এই যে তাদের সঙ্গে যারা বেরিয়ে আসলো, কমিটির মতামত হচ্ছে এইখানে ওই মিছিলের ভেতর দিয়ে অনেক খুনি বেরিয়ে গেছে। এই প্রতিবেদনের মধ্যে এটা আছে। আমি মনে করি এই প্রতিবেদনে হুশ হাস করা সরকারের কিছু নেই, কারণ এই সরকারের তো কেউ জড়িত ছিল না। আর সুতরাং অন্তত কমিটির প্রতিবেদনে এই সরকারের কেউ জড়িত ছিল এরকম কারোর নাম নাই। ফলে তারা কেন বাংলাদেশের উপর দিয়ে সেদিন যে বিপর্যয় সংঘটিত হয়েছে, সেই কমিটির রিপোর্টে যে সমস্ত ঘটনাগুলি আছে, মানুষের চৈতন্যকে আরও আপনার সচেতন করবার জন্যে এবং তার অ্যালার্টনেস, তার স্বাধীনতার সপক্ষে অ্যালার্টনেস বাড়াবার জন্যে, শত্রু মিত্র শনাক্ত করবার প্রয়োজনে এই রিপোর্ট যদি সহি হয়ে থাকে, তারা যদি বিশ্বস্ততার সঙ্গে করে থাকে, এইটা মানুষকে জানানো এই সরকারের কর্তব্য বলে আমি মনে করি। আবার একটু নির্বাচনের প্রসঙ্গে যাই। নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত যেমন নির্বাচন কমিশন গতকালকেও বলেছে যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করা চ্যালেঞ্জিং, এবং গণভোটের ইস্যুটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন আছে বিভিন্ন মহল থেকে যে এটা কতটা বিজ্ঞানসম্মত, বৈজ্ঞানিক, যে যে 4টে প্রশ্ন তার অধীনে আরও অসংখ্য ইস্যুজ, এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে জুলাই চার্টারের ইস্যুটি যেভাবে নিয়ে আসা হয়েছে সেটা নিয়ে এক ধরনের বিতর্ক ছিল। এখনও পর্যন্ত জুলাই চার্টারে এনসিপি স্বাক্ষর করেনি, এবং সেটা নিয়ে এক ধরনের ধোঁয়াটে ভাব কিন্তু এখন পর্যন্ত আছে। এটা স্পষ্ট নয় যে আসলে জুলাই চার্টার তার ভবিষ্যৎ আসলে কি, ইতিপূর্বে বা এই গণভোট আসলে সেই নিশ্চয়তা কতখানি দিচ্ছে। না, এই ইতিপূর্বে এই বিষয়ে খানিকটা আলাপ আমরা করেছিলাম, কিন্তু এটা আপনি এই মুহূর্তের বা আগামী 1-2 বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সরকার ভালো মন্দ যা কাজই করুক না কেন, এটা আমার ধারণা, এই মুহূর্ত পর্যন্ত গণভোটের জন্যে যেই ড্রাফট বা অর্ডিন্যান্স করা হয়েছে, এইটা যদি তারা না বদলান, তাহলে সারা বাংলাদেশের ইতিহাসে অদূর ভবিষ্যৎ বটেই আগামী 1 বছর 2 বছর পর্যন্ত এটাকে কেন্দ্র করে যে রাজনৈতিক জটিলতা তৈরি হবে, সেইটার দায়িত্ব বিশেষত অধ্যাপক ইউনূস, যিনি আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি, এবং তার ডিফ্যাক্টো চিফ হিসেবে ওই কমিশনার যিনি কাজ করেছেন অধ্যাপক আলী রিয়াজ, যার কাছে তরুণদের, অন্তত আমাদের প্রজন্মের অনেক মানুষের একটা প্রত্যাশা গড়ে উঠেছিল, তারা আমাদের কাছে তো বটেই, আগামী অনাগত আমাদের সন্তান সন্ততি এবং তাদের সন্তান সন্ততির কাছে ওই জবাব দিতে পারবে না। কি সেটা? আপনি যে জুলাই চার্টারের কথা বলছেন, যেটা স্বাক্ষরিত হয়েছে জনসমক্ষে, সেইটা স্বাক্ষরিত হয়েছে, সেখানে বিএনপি এবং জামাত সহ প্রত্যেকেরই কম বেশি কিছু নোট অফ ডিসেন্স আছে, সেগুলো সহ স্বাক্ষরিত হয়েছে। এদের সঙ্গে অন্তত পাবলিকলি আলোচনা ছাড়া, এবং বিএনপি দাবি করেছে তাদের সঙ্গে কোনো আলোচনা হয় নাই, পাবলিকলি দাবি করেছে, এইটাকে নোট অফ ডিসেন্স সরিয়ে দিয়ে যে যেন বা নাই কোন আপত্তি, এই হিসাবে যে প্যাকেজটা জনগণের সামনে তুলে ধরলেন, জনগণ যদি এটার পক্ষে থাকে এবং সাধারণ নির্বাচনে যদি বিএনপি মেজরিটি পার্টি হয়, তারা কি করে বলবে যে এটা একটা প্রতারণামূলক ব্যাপার ছিল আমাদের সঙ্গে, আবার যেটা ইতিমধ্যে তারা বলেছে। আবার গণভোট যদি তাদেরকে এইটাই করতে বলে, রাজনৈতিক দল হিসেবে সে যখন গণভোট হচ্ছে সর্বোচ্চ অভিব্যক্তি জনগণের আকাঙ্ক্ষার, সেইটাকে অস্বীকার করবার তার কি পথ থাকবে? অথচ তারা একদিনের জন্য বলে নাই যে আমরা এটা মানি। তারা যে পর্যন্ত মানে, তাদের যেটুকু রাজনীতি,
যেটুকু তার রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কর্মসূচি সেই তারা পরিষ্কার করে বলছে। আমি মনে করি তারা যদি সবগুলি মানত বাংলাদেশের জন্য ভালো হতো, কিন্তু তারা তো বলছে এটা এই রাজনৈতিক দল আমি না। আমি মনে করি বাংলাদেশ যদি এক ইগারলিরেন্ট স্টেট হইতো তার জন্য ভালো হইতো। অনেকে মনে করেন এই দেশ যদি স্বতন্ত্র হইতো তাহলে আরও ভালো হইতো, হ্যাঁ, কিংবা অনেকে মনে করেন যদি ইসলামী প্রজাতন্ত্র হইতো তাহলে ভালো হইতো। কিন্তু এই সমস্ত আকাঙ্ক্ষাগুলিকে অনলি বিকজ বিএনপি এখানে আপাতত মেজরিটি পার্টি, তাকে দিয়ে আমাকে কেন ব্ল্যাকমেইল করিয়ে আদায় করার চেষ্টা করতে হবে? সে তো বলেছে এই পর্যন্ত আমি রাজি, আর এরা এর চেয়ে বেশি চায়। রাজনৈতিক দলের কর্তব্য হচ্ছে আপনারা যারা বেশি চান তারা জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে আসুন। যেই ম্যান্ডেট আপনাকে আনতে হবে জনগণের কাছ থেকে, সেই কর্মসূচি তো আর কতগুলি রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়ার নীতি কখনো গণতান্ত্রিক নীতি নয়। ফলে এই দুইটা যদি পাশ করে, আপনার একদিকে বিএনপি রাজনৈতিক দল হিসেবে, আরেকদিকে এই চার্টার তথাকথিত ভিত্তিক, এই চার্টার ভিত্তিক তারা যে বলেছে এটা সত্য নয়, কারণ এই চার্টারের মধ্যে যা যা আছে তার মধ্যে অনেকের আপত্তি আছে। সেইটার থেকে সরে আসতে না পারার কারণে এবং বিএনপিটা রাজি না থাকবার কারণে যে জটিলতা তৈরি হবে, এর জন্য প্রধান দায় আপনার অধ্যাপক ইউনূসের, যিনি কমিশনের প্রধান, তারপরে যিনি ডিফ্যাক্টর প্রধান অধ্যাপক আলী রিয়াজ, আর জামাত ইসলামী সহ যারা নিজেদের রাজনীতিটা অন্যের উপর দিয়ে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রমূলক তৎপরতা করেছেন তাদের। এই বিষয়ে বিএনপিকে আমি বলবো অন্য সবার চাইতে তাদের পরিস্থিতি অবস্থান সৎ, এই অর্থে যে তারা বলছে আমরা এই পর্যন্ত রাজি, ওই পর্যন্ত রাজি নই। এই অবস্থা থেকে তারা এখনো পর্যন্ত মত পরিবর্তন করে নাই। কিন্তু এই ইস্যু নিয়েই তো গণভোটে যে গণভোট হচ্ছে সেটা তো তারা মেনে নিচ্ছে। মানে যেই চার্টার বলছে তারা, তাদের অবস্থান, যেই চার্টার তারা বলছে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা, সেটাই যখন গণভোটে যাচ্ছে সেই গণভোট তো তারা মেনে নিচ্ছে এবং তাদের চাওয়া অনুযায়ী একই দিনে গণভোট হচ্ছে। আচ্ছা, প্রথম কথা একই দিনে, এটা বিএনপির হলো রাজনৈতিক বিভ্রান্তি। কারণ হচ্ছে, আমি আবারও বলছি, আপনার এখানে অনুষ্ঠানে বলেছি, গণভোটটা যেহেতু সর্বশেষ স্তর, আগের স্তরগুলি এডজাস্ট করে করে এগোতে হয়। এই প্রস্তাবনা আইনের আকারে পার্লামেন্টে এই সমস্ত রাজনৈতিক দলগুলো যারা এগুলি প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তাদের ওইখানেই নিয়মতান্ত্রিকভাবে আলাপ আলোচনার ভিত্তিতে সর্বশেষ যেটুকু পাশ হতো সেইটা নিয়ে গণভোটে যাবার হচ্ছে নিয়ম। সারা পৃথিবীতে যে সমস্ত নতুন কনস্টিটিউশন তৈরি হয়েছে কিংবা কনস্টিটিউশনের বড় ধরনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, এই পদ্ধতিতে হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসাবে আপনার আলী রিয়াজ জানেন না এটা আমার জন্য বিশ্বাস করা কষ্টকর। ফলে দুইটা একসাথে করার অর্থ হচ্ছে আপনার হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন একই দিনে একই মামলার একই সময়ে, হ্যাঁ, পরিচালনা করার মতন অদ্ভুত, অযৌক্তিক, উদ্ভট একটা পরিকল্পনা। দ্বিতীয় হচ্ছে, ইউ আর রাইট, যে বিএনপি তো মেনেছে, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে এবং এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বহু বছর সাংবাদিকতার সূত্রে সম্পর্কিত থাকবার কারণে আমি বুঝি যে তারা মেনে নিয়েছে, রবীন্দ্রনাথের ভাষায় মনে নেয়নি। মনে নেওয়া আর মেনে নেওয়া এক জিনিস নয়। তারা মেনে নিয়েছে সম্ভবত এই কারণে যে আমরা প্রথম যে আলোচনা করেছিলাম, তারা মনে করে নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে। তারা এটাও জানে, আমি যেমন জানি, যে এই নির্বাচন যাতে না হয়, বিএনপি যাতে ক্ষমতায় না আসে, তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন, তার জন্যে অনেক ধরনের ষড়যন্ত্র পর্দার বাইরে এবং পর্দার আড়ালে চলছে। ফলে তারা সুবিধাবাদিতার জন্যে, অর্থাৎ তড়িঘড়ি করে অন্তত নির্বাচনী বৈতরণীটা পার হয়ে নিজেদের রাজনৈতিক অবস্থানটা সংহত করবার আকাঙ্ক্ষা থেকে আমার ধারণা যে ওইটা মেনে নিয়েছে, কিন্তু মনে নেয়নি। মনে নেয়নি বলেই বাংলাদেশে এই সংকটটা, যেটা নতুন করে এই সরকার তৈরি করলেন, সেই সংকটটার জন্য তারা দায়ী থাকবেন। আমি মনে করি এখনও
তাদের গুড সেন্স তাদের মধ্যে ফিরে আসুক। এখনও প্রতারণামূলক কোনো কিছু দিয়ে রাজনৈতিক সংকট সমাধান করা যায় না। এই সরকারের দিক থেকে এবং এই কমিশনের দিক থেকে অপর কিছু রাজনৈতিক দলের আপনার ষড়যন্ত্রমূলক তৎপরতার অংশ হিসেবে আমি এটা দেখি। এই ষড়যন্ত্র দিয়ে কখনো ইতিহাসকে এগিয়ে নিয়ে যায় না। আমরা একেবারেই শেষের দিকে আরেকটা প্রশ্ন করতে চাই। আপনি লক্ষ্য করেছেন যে গত কয়েক মাসে বেশ কিছু জরিপ হয়েছে এবং এই কোনোটা তরুণদের মধ্যে, কোনোটা সাধারণভাবে সকল নাগরিকের মধ্যে, এবং এই জরিপগুলোর ফলাফল দেখলে মোটামুটি দেখা যায় যে জামায়াতের একটা বড় উত্থান হচ্ছে জনগণের মধ্যে এবং তারা বিএনপির ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। এবং সর্বশেষ যে জরিপটি, এর আগে বিওআই এলসির একটা জরিপ এবং সর্বশেষ আইআরআই এর একটা জরিপ, সেখানে এই সরকার প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি জনগণের কী সমর্থন, বিএনপি জামাত কতটা কাছাকাছি চলে এসছে, এইসব নানা প্রসঙ্গ আছে এবং কিভাবে রাজনৈতিক অ্যালায়েন্সগুলো বা মেরুকরণটা হলে কি হতে পারে সেগুলো একটা ধারণা তারা দেবার চেষ্টা করেছেন। সো আমি একটু শুনতে চাই, এবং অনেকে আবার খুব কৌতূহলী যারা, তারা এটাও দেখাবার চেষ্টা করছে যে এই আইআরআই এক সময়ে শেখ হাসিনার সময়ে এটা খারাপ ওটা খারাপ বলে শেখ হাসিনা খুব জনপ্রিয় বলেছিলেন এবং কয়েক মাসের মধ্যে শেখ হাসিনাকে পালিয়েও যেতে হয়েছে। যে এখনও সেরকম কোনো কিছু কি না। সো খুব ছোট করে যদি আপনি বলেন, 2 মিনিট সময় আপনার জন্য। আপনার সমস্ত আগের প্রশ্নগুলির উত্তর আপনার শেষ প্রশ্নের মধ্যে আছে, ওইটাই উত্তর আমারও। বাংলাদেশে আচ্ছা, প্রথম কয়েক মাস আগে আমি পশ্চিম গোলার্ধে বেড়াতে গেছি। তো যেখানে যখনই যাই বইয়ের দোকান খুঁজি, একটা আমি আপনাকে দিব বইটা পড়তে। এই যে দেশে দেশে যে জরিপ হয় সংকটকালে, সেই জরিপের একটা রাজনীতি আছে, বইটা তার উপরেই। একজন পশ্চিমা অধ্যাপক গবেষণা করে দেখেছেন যে জরিপগুলি হয় একরকম রেজাল্ট, ঘটনা যখন ঘটে নির্বাচন তার ফলাফল উল্টে যায়। এটা কারণ কি তিনি খুঁজে বের করেছেন যে এর মধ্যে সবটাই যে ফেক তা নয়, কিন্তু প্রচুর ফেক জিনিসপত্র থাকে, এর পেছনে মিলিয়ন মিলিয়ন ডলারের বিনিয়োগ থাকে। যেই সমস্ত শক্তি যাদেরকে রাজনৈতিকভাবে সামনে দেখতে চান, তাদের পক্ষে জনমত গঠন করবার জন্যে একদিকে ফেক কতগুলো জরিপ করেন এবং সেই জরিপের ফলাফল তাদের মতো করে প্রকাশ এবং প্রচার করা, সেইটাও আরেক ধরনের রাজনীতি। এগুলো পৃথিবীতে নতুন কিছু নয়। আর আপনি যে নিজে উত্তর দিয়েছেন যে আইআরআই একটি রাজনৈতিক সংগঠন। এই আইআরআই আপনি বলেছেন, আমি জাস্ট রিপিট, রাজনৈতিক সংগঠনের অবশ্যই পৃথিবীতে সবকিছু পার্সোনাল ইজ পলিটিক্যাল, রাজনীতির বাইরে কোনো ঘটনা নাই। তো ফলে ওই রাজনৈতিকভাবে এই মুহূর্তে পশ্চিমারা, এটা আমি তথ্য হিসেবে আপনাদের সামনে বলতে পারি, এই মুহূর্তে পশ্চিমাদের কাছ থেকে, পশ্চিমাদের যত অ্যাম্বাসি বাংলাদেশে হাই কমিশন অ্যাম্বাসি আছে, তারা তাদের গ্লোবাল রাজনীতির অংশ হিসেবে এই মুহূর্তে জামাতের প্রতি তারা সহানুভূতি প্রদর্শন করছে। সেইটা দুটো কারণ বা তিনটে কারণ বলবো আমি। এক, জামাত বা এই ধরনের দেশগুলিতে যেই ধরনের ডিপ্লোম্যাটদের এখানে পাঠানো হয়, এটা অনেকটা অ্যাপ্রেন্টিসশিপের জন্য অধিকাংশ তরুণ তরুণীদেরকে পাঠানো হয়। তারা এই যে একটা দেশকে বুঝতে হলে তার 100, 200, 300, 500 বছরের ইতিহাস জানতে হয়। এদের এটা পড়বার বুঝবার সময় নাই। আচ্ছা, কারণ দ্বিতীয়ত জামাতের যে জামাতের অ্যাপ্রোচ অত্যন্ত মুনাফিকি অ্যাপ্রোচ। হ্যাঁ, সেটা হচ্ছে অত্যন্ত সুন্দর করে কথা বলে। আপনি যে কোনো মানুষ তার রাজনীতির গভীরতাটাকে বোঝে না, তার রাজনীতির দার্শনিক উপাদানটাকে বোঝে না, তার রাজনীতিকে তার ইতিহাস দিয়ে ব্যাখ্যা করতে অপারগ, তারা তাদের সুন্দর আচরণে মুগ্ধ হয়ে যেতে বাধ্য। এই পশ্চিমাদের সঙ্গে যখন তারা কথা বলে, তাদের হোমওয়ার্ক, তাদের কথা বলার নৈপুণ্য, তাদের বিনয়, এগুলি এবং তাদের যে তুলনামূলকভাবে তাদের আর্থিক ব্যবস্থাপনার ইতিহাস, এগুলো তাদেরকে মুগ্ধ করে। ফলে যারা এই দেশের ইতিহাস জানে না, আবার এই দেশের জন্য মঙ্গলও চায়, এইটাও সত্য। হ্যাঁ, একটা আছে গ্লোবাল রাজনীতি, তাদের ওয়াশিংটনের নির্দেশ, তারপরে আছে তাদের আসলে কিছু, অথচ তাদের বুঝবার ক্ষেত্রে কিছু বিভ্রান্তি। হ্যাঁ, তারা তাদের প্রতি আকৃষ্ট হয়। দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে বিএনপির রাজনৈতিকভাবে যারা কূটনীতি দেখেন, তাদের চরম ব্যর্থতা। আমার কাছে এইরকম একাধিক কূটনীতিক বলেছেন যে সিরিয়াস আলোচনার মধ্যে তাদেরকে
কোনো সময় এমনকি সিরিয়াসলি কোনো ঘটনাকে অ্যাপ্রোচ করতে দেখা যায় না। তাদের সঙ্গে কথা বলবার সময় ধরুন আপনি যদি ফোন টিপতে থাকেন, তাহলে আপনাকে তারা সিরিয়াসলি কখনো নিবে না। তারা কেন? আপনি যদি আমার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে চান বা আসেন, আপনি যদি সেই আলোচনার জন্য মধ্যে আপনি আপনার ফোন টিপতে থাকেন, আমি আপনাকে সিরিয়াসলি নিব না, আপনিও আমাকে সিরিয়াসলি নিবেন না। ওইটুকু সিরিয়াসনেস কনসিস্টেন্টলি প্রকাশ না করবার কারণে হয়তো কখনো কখনো তারা সিরিয়াস, তারা আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন। এই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই ধরনের আপনার এই জরিপ বেরোয়। কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের বিশেষত দক্ষিণ এশিয়ায় এইখানকার রাজনীতিতে নানা ধরনের চাপ থাকবার কারণে, সত্য কথা বলার ঝুঁকি থাকবার কারণে এখনো পর্যন্ত এই সংস্কৃতি গড়ে ওঠে নাই যে আমাদের সাধারণ মানুষরা কাকে ভোট দিবে এটা পরিষ্কার করে বলে আগেই বা প্রকাশ্যে বলে ভবিষ্যতের পরাজিত অথবা জয়ী প্রার্থীর বিরাগ ভাজন হয়ে তার জীবন জীবিকাকে বিপর্যস্ত করে তুলবে, সেই পরিস্থিতি নাই বলে এই ধরনের রেজাল্ট সবসময় এই জরিপের রেজাল্ট বিভ্রান্তিকর। এটা দিয়ে বিবেচনা করা ঠিক হবে। অনেক অনেক ধন্যবাদ মিস্টার নুরুল কবির। দর্শক, কথা বলছিলেন সাংবাদিক, সম্পাদক, ইতিহাসবিদ নুরুল কবির। এবং সাম্প্রতিককালে রাজনীতিকে ঘিরে বাংলাদেশের যে জটিলতা সেটা তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন, দলগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করেছেন, আন্তর্জাতিক আঞ্চলিক যে পরিবেশ পরিস্থিতি সেটাকেও তুলে আনবার চেষ্টা করেছেন। নির্বাচন নিয়ে কথা হয়েছে এবং তিনি নিজেই বলছিলেন যে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমার এবং তার মধ্যে এক ধরনের ভাবনার বিরোধ আছে বা মতভিন্নতা আছে। তবে আমরা সবাই চাই, তিনি সেটা নিজে উল্লেখ করেছেন, যে নির্বাচন আমরা চাই যত দ্রুত নির্বাচন হয় সেটা বাংলাদেশের জন্য কল্যাণকর। এবং এর একটা বড় কারণ হচ্ছে বর্তমান সরকারের অনেক ক্ষেত্রেই চরম ব্যর্থতার কারণেই এই নির্বাচনটা জরুরি। এবং জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা থাকলে সেটা অনেক সহজ হয় তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনবার জন্যে। পার্থক্যের জায়গাটা এটা যে তিনি মনে করেন নির্বাচনের পথেই বাংলাদেশ। আমরাও দেখতে পাই, আমিও দেখতে পাই নির্বাচনের পথে বাংলাদেশ। কিন্তু কেন যেন আমার কাছে মনে হচ্ছে সামগ্রিক পরিস্থিতিতে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসেই সরকারের অধীনে সম্ভব নয়। তবে এখানে একটা কথা আমি বরাবরই বলবার চেষ্টা করি যে নির্বাচনটা হয়তো হতে পারে, কিন্তু সেটা একটা ফার্সিক্যাল ইলেকশন বা ইতিহাসের সবচেয়ে খারাপ একটা নির্বাচন হবে। সেই নির্বাচন আমরা চাই কিনা সেটা একটা বড় প্রশ্ন। তবে শুধরাবার এখনও সময় এবং সুযোগ আছে। যদিও অনেকেই মনে করেন যে মন্দ হলেও একটা নির্বাচন হওয়া দরকার, মন্দের মধ্যে একটা ভালো নির্বাচনও যদি হয় সেটাও বাংলাদেশের জন্য কল্যাণকর। এমন একটা জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ। আমরা চাই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণটা দ্রুত হোক এবং যত ভালোভাবে হবে ভবিষ্যতের জন্য সেটা অনেক বেশি কল্যাণকর হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভ।